পূর্ব বাংলার এক গ্রামের নাম ছিল মিঠাপুর। এই গ্রাম থেকে দূরে একটা বাড়িতে রমেশ নামে এক অলস ব্যক্তি বসবাস করত। রমেশের কাছে পরিশ্রমের মানে ছিল বৃথা সময় নষ্ট করা। এই 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 যা, আবার সকাল হয়ে গেল। বেশ তো ঘুমাচ্ছিলাম, এই সকাল হলেই যত জ্বালা। মা বাবা এখনই আবার কাজের জন্য বকাবকি করবে। বুঝলে, আমার ছেলে রমেশকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। এই গ্রামে কোনো মানুষই পরিশ্রম ছাড়া থাকে না। সবার বাড়ির সব ছেলে পরিশ্রম করে খেটে টাকা পয়সা রোজগার করে, বয়স্ক মা বাবার সেবা যত্ন করে। আর আমার ছেলে ঠিক তার উল্টো। কী যে হবে এই ছেলেকে নিয়ে কে জানে। ঠিক বলেছ গিন্নি, আমারও বয়স হচ্ছে। আমাদের জমিদারের কাছ থেকে যেটুকু জমি আমরা চাষ করি, সেই জমিটা দিনের পর দিন চাষ না করে নষ্ট হচ্ছে। আমার মনে হয় আমাদের ছেলের একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিলে সংসারে মতি আসবে, আর তখন সংসারের জন্যই সে পরিশ্রমী হয়ে মাঠে চাষের কাজ করতে যাবে। একদম ঠিক বলেছ গিন্নি, তুমি একদম আমার মনের কথাটাই বললে। আমিও সেটাই ভাবছি। কাল সকালে এই নিয়ে ছেলের সাথে আলোচনা করব। রমেশদের পাশের গ্রাম ছিল মতিপুর। সেই মতিপুর গ্রামে এক বিবাহযোগ্য কন্যা ছিল, যার নাম ছিল রূপা। রূপা স্বভাবতই খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল। তার সুন্দরের প্রশংসা সারা গ্রামে সবাই করত। এই নে রমেশ, তোর জন্য দুধ চা করে এনেছি। যেমনটা তুই ভালোবাসিস সেরকমই রান্না করেছি। এবার চাটা একটু খেয়ে নে। কিন্তু মা, রোজ সকালে তুমি চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম ভাঙাও, আর রোজ তুমি আর বাবা আমাকে কাজের জন্য জোর করো। আজ হঠাৎ এত ভালো ভালো কথা বলছো যে? তেমন কিছু নয় রমেশ, আসলে আমি আর তোর মা ভাবছিলাম বেঁচে থাকতে থাকতে তোর একটা ব্যবস্থা করে দেওয়ার, মানে তোর বিয়ের ব্যাপারে। হ্যাঁ রমেশ, ওই পাশের গ্রামের নিতাই দাদার মেয়ে রূপা দেখতে অপূর্ব সুন্দরী। আমরা কালকে গেছিলাম। আমি চাই তুইও একবার দেখে আয়। মেয়ে যদি পছন্দ হয় তবে আমরা বিয়ের জন্য হ্যাঁ করব। হ্যাঁ রমেশ, আমরা দেখে এসেছি। রূপা খুবই সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে। আমার মনে হয় আমাদের সংসারে বউ হয়ে এলে ভালোই হবে। ঠিক আছে, তবে তাই হোক। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আবার পাশের গ্রামে মেয়ে দেখতে যেতে পারবো না। সে অনেক পরিশ্রম। তোমরা বরং যেখানে ঠিক করেছো তার সাথেই তবে বিয়ে হোক। এইভাবে দেখতে দেখতে রমেশের সাথে একদিন রূপার বিয়ে হয়ে যায়, আর রূপা এই গ্রামে চলে আসে। রূপাকে তার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালোবাসত, কিন্তু রূপার সমস্যা ছিল তার স্বামীর রোজগারের দিকে কোনো মনই ছিল না। বাহ বাহ গিন্নি, এতগুলো রান্না করেছো, দেখে খুব ভালো লাগলো। খেতে আর কে না ভালোবাসে। আমি কিছু করিনি গো, যা করেছে সব রান্না ওই রূপা। রূপাই সকাল থেকে সমস্ত রান্না করেছে, আমি শুধু তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু যে উদ্দেশ্যে ছেলের বিয়ে দিলাম সেই উদ্দেশ্যটাই সফল হলো না। দেখা যাক রূপা আমাদের সেই উদ্দেশ্য সফল করতে পারে কিনা। আমার বিশ্বাস রূপা ঠিক পারবে। আমাদের রমেশ দেখবে ঠিক পরিশ্রমী হয়ে উঠবে আর নিজের কাজে মন দেবে। বুঝলেন রমাকান্ত বাবু, একটা জরুরি তলবে আপনাকে ডেকে পাঠিয়েছি।
আপনাদের ভাগের যে জমিটা আমি চাষ করতে দিয়েছিলাম, দীর্ঘদিন ধরে চাষ না করে করে সেই জমিটার উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। তাই আমি ভাবছি সেই জমিটা অন্য কোনো ভাগ চাষিকে দিয়ে দেব। না না না, এমনটা করবেন না জমিদার বাবু। ওইটুকু জমি আমাদের সম্বল। আসলে আমার তো বয়স হয়েছে, তাই আমি জমিতে আর খাটাখাটনি করতে পারি না। আর ছেলেটা হচ্ছে ভারী অলস। সবই বুঝছি রমাকান্ত বাবু, কিন্তু আমি এভাবে আমার জমি আর ফেলে রাখতে পারবো না। ক্ষতি তো আমারই হচ্ছে। আমার বৌমা রূপা খুব বুদ্ধিমতী মেয়ে। আমার মতে ওই যদি আপনার এই সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে, আমি নিজে গিয়ে রূপার সাথে এ বিষয়ে কথা বলবো, কিন্তু তারপরেও যদি জমিতে চাষ না হয়, আমি কিন্তু সেই জমি অন্য ভাগ চাষিকে দিয়ে দেব। রূপার বুদ্ধির কথা এই গ্রামে সবাই শুনেছে, তাই জমিদার বাবু নিজে রূপার বুদ্ধির পরীক্ষা করতে ঠিক করে নিজেই রূপার সঙ্গে জমির ব্যাপারে কথা বলবে। তাই সে হাঁটতে হাঁটতে রমেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আপনি তো এই গ্রামের জমিদার বাবু, আমার কি কিছু ভুল হয়ে গেছে? আপনার মতো জমিদার মানুষ আমাদের এই মাটির কুঁড়ে ঘরে পা রেখেছে, এটা তো বিশাল ব্যাপার। তোমার বুদ্ধির কথা আমি এই গ্রামের সবার কাছ থেকেই মোটামুটি পেয়েছি। আমার কাছে এই 100 স্বর্ণ মুদ্রা আছে। তোমার স্বামী রমেশ খুবই অলস। আমার জমিতে চাষ না করে করে জমিটাই প্রায় নষ্ট করে ফেলেছে। কিন্তু সেই নষ্ট জমি যদি পুনরায় আবার উর্বর হয়ে ওঠে এবং সেখানে অনেক ফসল ফলাতে পারো, তাহলে কথা দিচ্ছি এই 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দেব। স্বর্ণমুদ্রা নিয়ে আমার কোনো লোভ নেই জমিদার বাবু, কিন্তু কথাটা যখন আমার বুদ্ধির পরিচয় দিতে, তখন সেখানে আমাকে কিছু করে দেখাতে হবে। আমি যথাযথ চেষ্টা করব জমিদার বাবু। ঠিক আছে রূপা, তবে তাই হোক। আমি চাই না আমার গ্রামের কোনো মানুষ অলসভাবে জীবনযাপন করুক। জমিদার হিসাবে তাদের সঠিক পথ দেখানোই আমার কর্তব্য। কি গো রূপা, আজ এই শীতের দিনে তুমি এত সকাল সকাল ঘুম থেকে আমাকে তুলে দিলে? আর একটু তো ঘুমানো যেত। আরে ঘুম থেকে তাড়াতাড়ি তুললাম কি আর সাধে? আমি আজকে স্বপ্নে দেখেছি আমাকে এক সাধু বাবা এসে বললেন ওই জমির নিচে নাকি গুপ্তধন আছে, আর সেই ধন তুলতে পারলে আমরা অনেক বড়লোক হয়ে উঠব। সে কি বলছো গিন্নি? জমির নিচে গুপ্তধন? হ্যাঁ গো হ্যাঁ, তাই তো বলি, আর দেরি না করে এখনই একটা কোদাল নিয়ে ওই জমিতে খোঁড়াখুড়ি শুরু করো। কে জানে, যদি ওই গুপ্তধন পাই আমরা বড়লোক হয়ে যাব, আর সারা জীবন তুমি বসে বসে খেতে পারবে, তোমাকে আর কোনোদিন পরিশ্রমও করতে হবে না। এই বুদ্ধিটা তো তুমি দারুণ বলেছো গিন্নি। একদিন যদি কোনোভাবে ওই মাটিটা খুঁড়ে গুপ্তধন পেয়ে যায়, সারা জীবন আর পরিশ্রম করতে হবে না। কিন্তু গিন্নি, জমিদারের জমিতে মাটি খুঁড়ে গুপ্তধন যদি পাই, তাহলে ওই গুপ্তধন নেওয়াটা কি ঠিক হবে? জমিটা তো জমিদারেরই। সে কথা পরে ভাববো, আগে তো তুমি গুপ্তধনটা খুঁজে বার করো, তারপরে কি করব সেটা পরের ব্যাপার। পরের দিন সকালে রমেশ একটা কোদাল নিয়ে সেই মাঠের দিকে যায়। জমিটা ছিল ভীষণই অনুর্বর, কিন্তু রমেশ গুপ্তধনের সন্ধানে ওই অনুর্বর জমিতেই খোঁড়াখুড়ি শুরু করে। না, তোমার স্বপ্নের ওপর দেখছি কোনো ভরসাই করা যায় না। আজ কত পরিশ্রম করে মাঠের জমি সব খুঁড়লাম, কিন্তু গুপ্তধন তো দূরে, কোথাও কিছুই নেই। সেটা তো স্বপ্নের অর্ধেকটা ছিল, আর বাকি অর্ধেকটা তো কাল রাতে দেখেছি। সেটা হলো ওই
জমিতে তুমি এবার ফসলের বীজ বপন করো, সেখান থেকে কিছু গাছ উঠবে, তারপর সেখান থেকেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। এরকমও আবার স্বপ্ন হয় নাকি? অর্ধেক অর্ধেক। যাই হোক, কাল সকালে তুমি যেমনটি বললে আমি তেমনটি করব। এরপর রূপার কথা মতো রমেশ সেই জমিতে বেশ কিছু ফসলের বীজ পুঁতে দেয়, আর তারপর সেখানে কিছু কীটনাশকও প্রয়োগ করে যাতে ফসলগুলো নষ্ট না হয়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর রমেশের সেই জমিতে অনেক ধান উৎপন্ন হয়। তোমার কথা মতো জমিতে অনেক পরিশ্রম করেছি, কিন্তু হ্যাঁ, ধান গাছ অনেক উৎপন্ন হয়েছে, কিন্তু কোনো গুপ্তধন তো পেলাম না। গ্রামের সবাই তোমাকে যতই বুদ্ধিমতী বলুক, আমার মতে তোমার কোনো বুদ্ধিই নেই। কে বলেছে বুদ্ধি নেই? ওই ধানের নিচেই তো সোনা আছে। তবে আর বলছি কি, চলো এখনই আমার সাথে। কই রূপা, তুমি যে বলেছিলে এই ধানের নিচেই গুপ্তধন আছে, কই? এখানে তো কোনো কিছুই নেই। ধান মানেই সোনা, আর সোনা মানেই ধন সম্পত্তি। জমিদারের চোখের আড়ালে গুপ্তভাবে তুমি এই চাষবাসটা করেছো, ধান ফলিয়েছো, এটাই তো সবচেয়ে বড় গুপ্তধন। সত্যি রূপা, তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না। তুমি সত্যিই বুদ্ধিমতী। রমেশ বুঝতে পারে পরিশ্রমই হলো সবচেয়ে বড় গুপ্তধন। তাই রমেশ তারপর জমিদার বাবুর সাথে দেখা করতে যায়। সত্যি রমেশ, রূপার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। তোমার মা বাবা, আমি গ্রামের জমিদার, সবাই তোমাকে অলসতা থেকে মুক্তি দিতে পারেনি, কিন্তু রূপার বুদ্ধি তোমাকে অলসতা থেকে মুক্তি দিয়েছে। তুমি একজন পরিশ্রমী মানুষ হয়ে উঠেছ। আমার নিজেরও এই কাজ করতে পেরে ভীষণই ভালো লেগেছে জমিদার বাবু। যে জমি একদমই অনুর্বর ছিল, সেই অনুর্বর জমিতে আমি ধান চাষ করলাম। তুমি এখানেই দাঁড়াও রমেশ, আমি নিজের চোখে একবার জমিটাকে দেখে আসি। এরপর জমিদার বাবু সেখান থেকে বেরিয়ে রমেশের সেই চাষ করা জমি দেখার উদ্দেশ্যে রওনা দেয়। বাহ, সত্যিই তো রমেশের তো গুণ আছে। ওই অনুর্বর জমিতে এত সুন্দর ধান গাছের ফলন ফলিয়েছে। না, সত্যি রমেশের যথেষ্ট গুণ, আর রূপাও যথেষ্ট বুদ্ধিমতী। এ নাও রমেশ, এই 100 স্বর্ণমুদ্রা তোমার আর রূপারই প্রাপ্য। আমার ওই অনুর্বর জমিতে কেউ চাষ করতে চাইছিল না, তাই রূপার কাছে আমি গিয়ে সেটা বলি, আর রূপার বুদ্ধিতেই তুমি সেই অনুর্বর জমিতে এত সুন্দর ধান গাছ ফলিয়েছ। জমিদার বাবুর ওই 100 স্বর্ণমুদ্রা দিয়ে আমি একটা পাকা বাড়ি বানাবো, আর আজ থেকে ঘরে বাইরের সব কাজ যতটা আমার দ্বারা সম্ভব সবই করব। রূপা রমেশের এই কথাগুলো শুনে খুব খুশি হয়। আমার ছেলে আর 5টা ছেলের মতো কর্মঠ আর পরিশ্রমী হয়ে উঠেছে জেনে আমি আর তোর মা খুবই খুশি রমেশ। এ সব কিছুই রূপার বুদ্ধিতে সম্ভব হয়েছে। আর জমিদার বাবুর ওই 100 স্বর্ণমুদ্রা আর পাশাপাশি চাষবাসের কাজ করে আমরা খুব শীঘ্রই বড়লোক হয়ে উঠব বাবা। এরপর সত্যি সত্যি রূপা এবং রমেশ অনেক টাকার মালিক হয়ে ওঠে, এবং তারা একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।